ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি 2016 সালের WBCS প্রিলিমস পরীক্ষায় আসা ম্যাথ এবং জিআই এর যে প্রশ্নগুলো তার সমাধান। তো আসো দেখে নিই 2016 সালে কী কী কোশ্চেনগুলো এসেছিলো, যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোর সমাধানটা এক ঝলকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে, তোমরা কিছুটা উপকার পাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো আজকের প্রথম কোশ্চেন বলেছে কলকাতাকে সাংকেতিকভাবে এরকম লেখা হচ্ছে, যে এরকম একটা নাম্বার দেওয়া হয়েছে, তাহলে বেঙ্গলকে কিভাবে লেখা হবে। দেখো কে আমরা জানি, কে মানে কে এর পজিশন কত 11, মানে যদি ABCD এইভাবে 1 2 3 4 এইভাবে যদি নাম্বারিং করতে থাকি তাহলে কে থাকে 11। দেখো কে প্রথমে আছে, কে এর জন্য যদি 11 ধরি এখানে, তারপরে ওর জন্য হচ্ছে 15, এলের জন্য 12, তারপরে আবার কে আছে, কে এর জন্য 11, এ মানে হচ্ছে 1, সেটাকে লেখা হয়েছে 01, 01, টি মানে 20, সেটাকে 20 লেখা হয়েছে 20, আর এ মানে 01, সেটা লেখা হয়েছে 01 বা 1, যেটা 01 হিসেবে লেখা হয়েছে। তাহলে একই রকমভাবে বেঙ্গলকে কীভাবে লেখা হবে, তাহলে BENGAL, বেঙ্গলকে বি এর মানে 2, তাহলে সেটাকে লেখা হবে 02, তাহলে 02 দিয়ে সময় প্রথমে থাকবে। তারপরে ই মানে হচ্ছে 05, তার মানে 5, সেটা 05, তাহলে 0205 দিয়ে দেখো এখানে একটা আছে 0205 দিয়ে অপশান এ, সেটা অপশান এ হচ্ছে তাহলে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত দেওয়া আছে 2:3:4, ওই তিনটি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা জানি যে গতিবেগের অনুপাত যদি A:B হয়, তাহলে সময়ের অনুপাত ঠিক তার উল্টো হয়, গতিবেগ আর সময় ঠিক উল্টো হয়, তাহলে সময়ের অনুপাত হবে B:A। তাহলে এখান থেকে দেখো তিনটে গাড়ির অনুপাত কত দেওয়া আছে, 2:3:4, তাহলে প্রথম দুটোর অনুপাত হচ্ছে 2:3, আর দ্বিতীয় দুটোর অনুপাত যদি নেওয়া হয় তাহলে 3:4, তাহলে এটার সময়ের অনুপাত কত হবে 3:2, আর এক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে সময়ের অনুপাত হবে হচ্ছে 4:3। তাহলে এটা দেখো এখানে 2 আছে, এখানে 4 আছে, সেম করার জন্য এটাকে 2 দিয়ে গুণ করতে পারি, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর এটা আসবে কত 4:3। তাহলে আমরা পেলাম 6:4:3, তিনটে গাড়ির গতিবেগের অনুপাত এটা 6:4:3। কোথায় আছে গতিবেগ না, সরি, এটা হচ্ছে সময়ের অনুপাত, দ্রুত অতিক্রম করতে যে সময় নেবে সময়ের অনুপাতটা হচ্ছে এটা, অপশান ডিতে আছে 6:4:3। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে দেখো, এরকম একটা সিরিজ দেওয়া আছে 4, 10, তারপরে আছে কত 22, তারপরে আছে কত 46, তাহলে পরের পদটা কত হবে। দেখো 4 থেকে 10 মানে +6 বেড়েছে, 10 থেকে 22 মানে +12 বেড়েছে, আর 22 থেকে 46 মানে +24 বেড়েছে, তারপরে কত হবে। তাহলে দেখো আমরা যদি লক্ষ্য করি এখানে 6 বাড়লো, তারপরে 12 বাড়লো, তারপরে 24 বাড়তো, অর্থাৎ 6-এর দ্বিগুণ 12, 12-র দ্বিগুণ 24। এক্ষেত্রে যে গ্যাপ এদের মাঝে যে সংখ্যাটা হবে সেটার গ্যাপ যেটা হবে সেটা হচ্ছে 24-এর ডবল হবে, মানে 24-এর দ্বিগুণ হবে, 24-এর দ্বিগুণ 48, তাহলে 48-এর সঙ্গে 46 যোগ করো, কত হবে 46 আর 48 যোগ করলে হবে 94, তাহলে অপশান ডিতে আছে 94, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। হচ্ছে 6969 এরকম করে একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজের বলেছে মধ্যে কতগুলো 9, 6 এবং 7-এর মধ্যে পড়বে, 9 এবং 7-এর মধ্যে পড়বে। দেখো আমরা যদি এখানে খোঁজার চেষ্টা করি, দেখো এখানে 9 এবং 6-এর কতগুলো 9, 6 এবং 7-এর মধ্যে পড়বে। এই দেখো এইখানে একটা 9 পড়েছে, এটা 6 এবং 7-এর মধ্যে, তারপরের যে 9টা সেটা আবার 7 এবং 6-এর মধ্যে, তারপরে আরেকটা 9 আছে, এটা হচ্ছে 6 আর 7-এর মধ্যে, আর এইখানে একটা আছে 6 ও 7-এর, 7 আর 6-এর মধ্যে 9 বার। তাহলে কবার হলো, একবার, দুবার, তিনবার, চারবার, এরকম করে 4টে জিনিসই পাবে, তার বেশি পাবে না। দেখো তাহলে অপশান সিতে আছে 4, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছর পর সুদে আসলে 1240 টাকা হলো এবং 10 বছর পর সুদে আসলে 1600 টাকা হলো। তাহলে দেখো কি বলেছে, আমাদের 10 বছরে একটা টাকা কত হচ্ছে 1600 টাকা হচ্ছে, আর 4 বছরের সুদে আসলে কত হচ্ছে 1240 টাকা হচ্ছে। তাহলে এই 6 বছরে আমাদের সুদ কত বিয়োগ করো, 6 বছরের সুদ এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 360 টাকা পাবে। দেখো তাহলে 1 বছরের সুদ হচ্ছে কত টাকা, 60 টাকা। 1 বছরের সুদ যদি 60 টাকা হয়, 4 বছরের সুদ কত হবে, 4 বছরের সুদ 4 × 24 অর্থাৎ 240 টাকা। কিন্তু আমাদের বলেছে 4 বছরে সুদ আর আসল মিলিয়ে কত টাকা হচ্ছে, সুদ আর আসল মিলিয়ে হচ্ছে 1200 টাকা, 1240 টাকা।
তার ভিতরে 4 বছরে শুধুমাত্র সুদটা হচ্ছে 240 টাকা। তাহলে সুদ আর আসল থেকে যদি সুদটা বাদ দিই তাহলে আমরা আসল পাবো, সেটার পরিমাণ কত বিয়োগ করলে পাবো হচ্ছে 1000 টাকা। তাহলে এখান থেকে বলতে পারি যে আসলের পরিমাণ হচ্ছে 1000 টাকা। কোথায় আছে? অপশান এতে আছে 1000 টাকা। তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে যদি 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ হয় কত? দেখো তিনটে আম, প্রত্যেকটা আমের মূল্য আমরা যদি ধরে নিই যে 1 টাকা, ঠিক আছে? তাহলে 3টে আমের ক্রয় মূল্য কত হবে? 3 টাকা। আর 4টে আমের ক্রয় মূল্য হবে 4 টাকা। এখন বলছে 3টে আমকে বিক্রি করেছে 4টের ক্রয় মূল্য। তাহলে 3টে আমের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত হবে? 4টে আমের যে দামে কিনেছে সেই টাকা। তা 4টে আমকে 4 টাকায় কিনেছে। তাহলে 3টে আমের বিক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। কিন্তু কিনেছে কত? 3 টাকা দিয়ে। তাহলে লাভ কত হচ্ছে? 4 টাকা বিয়োগ 3 টাকা মানে 1 টাকা লাভ হচ্ছে। কত টাকার মধ্যে? 3 টাকা হচ্ছে সিপি ক্রয় মূল্য। তাহলে 1/3 ইন্টু 100%, সেটা করলে দাঁড়াবে হচ্ছে 33.13% শতাংশ। তাহলে অপশান সিতে আছে 33.13। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের আমাদের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে নিচের অক্ষর শ্রেণীর চতুর্থ পদটি নির্ণয় করতে বলেছে। দেখো আমাদের কি দেওয়া আছে? জেড, এক্স, ওয়াই, ডব্লু, তারপরে কত আছে? ভি, টি, ইউএস, তারপরে আছে আর, পি, ও, কিউ, ও, তারপরে যেটা আছে সেটা বের করতে বলেছে, তারপরে জে, এইচ, আই, জি। তাহলে দেখ এক্স জেড মান কত? 26, আর এটা 22। এক্সের মান তাহলে দেখো 26 থেকে 22 হয়েছে মানে -4 কমেছে। আর এর মান 18, তাহলে 22 থেকে -4 কমে 18 হয়েছে। তাহলে এখান থেকে 4 কমবে 14 হবে। 14 হচ্ছে কার মান? এন এর মান। তাহলে সবার প্রথমে আমাদের এন হবে। তাহলে অপশান এ এবং অপশান ডি এলিমিনেট হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ওয়ার্ডটা যেটা আছে সেটাতে এল আসবে আমি বুঝতে পারছি, কিন্তু কে না এম হবে। তাহলে 3 নম্বর ওয়ার্ড থেকে দেখো 3 নম্বর ওয়ার্ড, এটা ওয়াই এর মান হচ্ছে 25। তাহলে 25 থেকে তুমি ইউ এ যাও, ইউ এর মান হচ্ছে 21। তাহলে কত কমেছে? -4। ইউ থেকে কিউ এ যাও, কিউ এর মান কত হচ্ছে? 17। তাহলে 21 থেকে 17 সেটাও হয়েছে -4। এবার তাহলে 17 থেকে -4 গেলে সেটা হবে 13। 13 কার মান? এম এর মান। তাহলে এখানে একটা এন এল এম, এম যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কি বলেছে? বলেছে 232 তার মাথায় 33 এই সংখ্যাটির এককের স্থানের সংখ্যাটি হবে। ভালো করে লেখো, 232 এই সংখ্যার এককের ঘরে কত আছে? 2 আছে। তাহলে আমরা জানি 2 এর মাথায় 1, 2কে 1, 2 মানে 2 হবে, একবার গুণ করা। 2কে যদি 2 বার গুণ করি তাহলে এককের স্থানে 4 আসবে। 2কে যদি 3 বার গুণ করি তাহলে এককের স্থানে 8 আসবে। 2কে যদি 4 বার গুণ করি তাহলে এককের স্থানে কত আসবে? 16 আসবে। আবার যখন 2 এর মাথায় 5 হবে, 5 বার গুণ করবে আবার এককের ঘরে 2 আসবে। অর্থাৎ প্রত্যেক 4 বারের শেষে গিয়ে আবার এই সাইকেলটা রিপিট হবে, অর্থাৎ 2, 4, 8, 6, 2, 4, 8, 6 এভাবে আসবে। তাহলে এইখানে দেখো ইয়েতে কত আছে? পাওয়ারে কত আছে? 33। তাহলে 33কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি 232 এর মাথায় 1 যেটা থাকবে এটা লাস্টে থাকবে, অর্থাৎ এককের ঘরের স্থানটা লাস্টে কত আসবে? আমাদের 2 আসবে। অপশান সিতে আছে 2। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলেছে 11 জন খেলোয়াড়ের দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কত রকমভাবে নির্বাচন করা যাবে? মোট আমাদের কত আছে? 11 জন। এখান থেকে আমাদের নির্বাচন করতে হবে কত? 2 জন। তাহলে সেটা কত রকমভাবে হয়? 11C2 এরকমভাবে। আর এই যে 2 জন আমরা নিয়োগ করছি সেই 2 জনের মধ্যে থেকে অধিনায়ক আর সহ অধিনায়ক কত রকমভাবে নির্ণয় করা যাবে? 2 জনের মধ্যে থেকে 2 ভাবে নিয়োগ করা যাবে। তাহলে এটা করলে দাঁড়াবে আমাদের ফ্যাক্টোরিয়াল 11 বাই ফ্যাক্টোরিয়াল কত হবে? 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 2। এটা করলে দাঁড়াবে ফ্যাক্টোরিয়াল 11 ইন্টু 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, 2 কাটলো। আর এখানে একটা ফ্যাক্টোরিয়াল 9 ছিল, 9 9 কাটলো। তাহলে থাকলো পরে 11 ইন্টু 10। 11 ইন্টু 10 করলে হবে 110, 110। তাহলে কোথায় আছে? অপশান বিতে আছে 110। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে একটি ঘড়ি 1 ঘটিকায় 1 বার ঘন্টা বাজায়, 2 ঘটিকায় 2 বার ঘন্টা বাজায়, এরকম করতে করতে 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায়। ঘড়িটি 2 দিনে কতবার ঘন্টা বাজাবে? এর আগেও একবার এই অঙ্কটা বিশেষ পরীক্ষায় এসেছে, তো এর আগেও করে দেওয়া হয়েছে। এটা অ্যান্সার হবে 312। দেখো 1 ঘটিকায় 1 বার বাজাচ্ছে, 2 ঘটিকায় 1 ঘটিকার জন্য 1 বার, আবার 2 ঘটিকায় 2 বার বাজাচ্ছে, মোট এতবার। তাহলে 3 ঘটিকায় কত আসবে? 1 + 2 + 3 এতবার। এরকম করতে করতে টোটাল 12 ঘটিকায় মোট কতবার বাজাবে? 1 + 2 + 3 প্লাস এরকম করতে করতে 12। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সেই যে সিরিজটা পাওয়া যাচ্ছে 12খানা স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে সেটা সূত্র হচ্ছে n × n+1, অর্থাৎ 12 × 12+1 মানে 13/2। এটা গুণ করলে কাটাকাটি করলে 6, 6 13 আসবে 78। তাহলে
12 ঘটিকায় কতবার বাজাচ্ছে 78 বার, কিন্তু বলেছে 2 দিন মানে 12 4 দিয়ে গুণ হবে এটাকে, 4 12 48, তাহলে কত হবে? 4 দিয়ে গুণ করলে আসবে 312। তাহলে অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলেছে এক ব্যক্তি দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন, 4 কিলোমিটার যাওয়ার পর তিনি পূর্ব দিকে ঘুরলেন এবং 6 কিলোমিটার গেলেন। আবার তিনি উত্তর দিকে অভিমুখে 12 কিলোমিটার গেলেন। যাত্রা শুরুর স্থান থেকে তিনি কত কিলোমিটার দূরে আছেন? প্রথমে কি বলেছে? আমাদের কি উত্তর দক্ষিণ, এদিকে হচ্ছে নর্থ উত্তর, এদিকে হচ্ছে দক্ষিণ, এদিকে হচ্ছে পূর্ব, আর এদিকে হচ্ছে পশ্চিম। এবার বলছে এক ব্যক্তি দক্ষিণ দিকে যাত্রা শুরু করেছে এবং 4 কিলোমিটার গেছেন। তাহলে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো, এটা 4 কিলোমিটার গেল। 4 কিলোমিটার যাওয়ার পরে তিনি পূর্ব দিকে ঘুরলেন, অর্থাৎ এই দিকে ঘুরলেন এবং কত কিলোমিটার গেলেন? এবং বলছে 6 কিলোমিটার গেলেন। তাহলে এদিকে 6 কিলোমিটার গেলেন। আবার তিনি উত্তর দিকে অভিমুখে 12 কিলোমিটার গেলেন। এবার তাহলে এইদিকে কত কিলোমিটার গেলেন? বলছে 12 কিলোমিটার গেলেন এদিকে। এইবার বলেছে যাত্রা শুরুর স্থান থেকে তিনি কত কিলোমিটার দূরে আছে, অর্থাৎ এইখান থেকে এই দুটো পজিশনের দূরত্ব কত, ঠিক আছে? এই দূরত্বটা কত? তাহলে দেখো এইটুকু যদি 4 কিলোমিটার হয়, তাহলে এর সমান্তরাল যদি আঁকি তাহলে এইটুকু হচ্ছে 4 কিলোমিটার হবে। আর এইটুকু তাহলে কত কিলোমিটার? 8 কিলোমিটার। আর এইদিকে এই ডিস্ট্যান্সটা হচ্ছে 6 কিলোমিটার। তাহলে এটা যদি এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা লম্ব 8 এবং এদিকে হচ্ছে ভূমিটা হচ্ছে 6, তাহলে দূরত্বটা কত হবে? 8 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার, এই দূরত্বটা অতিভুজ। তাহলে 8 8 64 আর 6 6 36, তার মানে 64 প্লাস 36 সমান সমান √100, মানে হচ্ছে 10 কিলোমিটার। তিনি 10 কিলোমিটার দূরত্বে আছে। তাহলে কোথায় আছে? অপশান সিতে আছে 10 কিলোমিটার। তাহলে অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার এই কোশ্চেনের। কত কিলোমিটার দূরে থাকবে? 10 কিলোমিটার দূরে থাকবে যাত্রা শুরুর স্থান থেকে। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে? বলেছে এ বি সি ডি ই এফ এই 6 জন ব্যক্তির মধ্যে 3টি বিবাহিত দম্পতি আছে, যাদের মধ্যে এ সি ই হচ্ছে স্বামী, বি সি ডি পরস্পর সম্পর্কে ভাই বোন, বি এ এর স্ত্রী নয়, তাহলে বি এর স্বামী হবে কি? দেখো অপশান কী কী দেওয়া আছে বলেছে? 6 জন ব্যক্তি আছে এ বি সি ডি ই এফ, এর মধ্যে 3টি বিবাহিত দম্পতি, যাদের মধ্যে এ সি ই হচ্ছে স্বামী। তাহলে এ সি এই 3 জন যে ব্যক্তি আছে, এই 3 জন ব্যক্তি এরা হচ্ছে স্বামী, মানে এই 3 জন হচ্ছে পুরুষ ব্যক্তি। এইবার বলছে বি সি আর ডি এরা হচ্ছে কি সম্পর্কে? পরস্পর ভাই বোন। তাহলে বি বি আর সি হচ্ছে ভাই বোন, ঠিক আছে? তার মানে এটা ভাই বোন, বা বি সি ডি পরস্পর সম্পর্কে ভাই বোন। তাহলে ডিটাও এখানে আর কি আছে? ডি আছে, ডি একটা আছে ভাই বোন, ঠিক আছে? ভাই বা বোন হবে। এইবার বলছে বি এ এর স্ত্রী নয়। বিটা কার বলছে? এ এর স্ত্রী নয়, ঠিক আছে? এর স্ত্রী নয়। তাহলে সি এর বি এর হচ্ছে সম্পর্ক হচ্ছে সি হচ্ছে ভাই বোন, বি এর সঙ্গে সি ভাই বোনের সম্পর্ক, আবার এরও স্ত্রী নয়। তাহলে পড়ে থাকবে একমাত্র কি? পড়ে থাকবে একমাত্র ই ব্যক্তি যেটা আছে, সেই ব্যক্তিটা হচ্ছে তাহলে বি এর কী হবে? স্বামী হবে। তাহলে বি এর স্বামী কে হচ্ছে? ই হবে, ই। অপশন ই সিতে দেখো ই আছে, তাহলে অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কী বলেছে? বলেছে এক্স হলো 0 এবং 1 এর মাঝে একটি সংখ্যা, নিচের কোনটি ঠিক? দেখো এক্স গ্রেটার দেন √x, এক্স গ্রেটার দেন 1/x, এক্স কিউব গ্রেটার দেন এক্স স্কোয়ার, 1/x গ্রেটার দেন √x। তো সবথেকে এই অঙ্কগুলো করার সবথেকে সুবিধাজনক পদ্ধতি হচ্ছে, এক্স যেহেতু 0 এবং 1 এর মধ্যে একটা সংখ্যা বলে দিয়েছে, তাহলে আমরা কি করব? এক্স এর মান 0 এবং 1 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নিয়ে নেব। অর্থাৎ আমি ধরে নিলাম x = 1/3, অর্থাৎ এটা হচ্ছে দেখো 0 থেকে বড় এবং 1 এর থেকে ছোট, কারণ 0 1/3 গ্রেটার দ্যান 1 এরকম হয়। এইবার দেখো তাহলে এইবার এইগুলো এই মানটা এখানে বসিয়ে দিয়ে কী হবে? তাহলে দেখো এক্স যেহেতু 1/3, তাহলে 1/x এর মান কত হবে? 3 হবে। এবার দেখো এইখান থেকে কী পাবে? এইখান থেকে দেখো, এইখান থেকে যদি মান বসায়, এইখান থেকে মান বসালে হচ্ছে 1/3 গ্রেটার দ্যান 1/√3, অর্থাৎ এটা ইমপ্লাই করছে √3 গ্রেটার দ্যান 3। √3 এর মান কত? আমরা জানি 1.732। তাহলে 1.732 এটা কি 3 থেকে বড় হয়? তাহলে হবে না, তাহলে অপশান এ ভুল। এবার দেখো এক্স গ্রেটার দ্যান 1/x, এক্স মানে হচ্ছে 1/3 আর 1/x মানে 3, 1/3 কি 3 এর থেকে বড় নাকি? তাহলে এটাও ভুল, অপশান বিও ভুল। এবার সিতে দেখো আছে এক্স এর কিউব মানে 1 বাই কত হবে? এক্স এর কিউব করলে 27, আর এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার হচ্ছে 9, তাহলে এটা ইমপ্লাই করছে হচ্ছে 9 গ্রেটার দ্যান 27, অর্থাৎ 9 27-এর থেকে বড়। তাহলে এটাও ভুল, অপশান সি। তাহলে একমাত্র পড়ে থাকলো ডি অপশান। তাহলে ডি অপশান আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? কারণ এটা ডি অপশানে বসাও, 1/x মানে 3 গ্রেটার দ্যান √3, সরি √1/x মানে 1/√3, এটা করলে দাঁড়ায় হচ্ছে 3√3 গ্রেটার দ্যান 1, অর্থাৎ 3√3 অবশ্যই 1-এর থেকে বড় হয়, ঠিক আছে?
তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে এই ধরনের অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলো কীভাবে করতে হয়, সবসময় একটা মান বসিয়ে নিয়ে অপশানগুলোতে বসিয়ে দিতে হয়। তাহলে সেখান থেকে আমরা খুব সহজেই আমরা এদের মধ্যে থেকে সম্পর্ক নির্ণয় করতে পারবো বা কোনটা সঠিক উত্তর সেটা বলতে পারবো। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে। বলেছে অনুপের মাহিনা বরুণের থেকে 30% বেশি, বরুণের মাহিনা অনুপের থেকে শতকরা কত কম? তাহলে দেখো বলছে আমাদের দুটো জিনিস আছে, একজন আছে অনুপ আর একজন আছে বরুণ, দুজন। এবার দেখো অনুপের মাহিনা বরুণের থেকে 30% বেশি, অর্থাৎ বরুণের যদি 100 টাকা হয় মাইনে, তাহলে বরুণের থেকে 30% বেশি মানে 30 টাকা বেশি হবে, তাহলে অরুণের মাইনে কত হবে? 130 টাকা। এইবার বলছে যে বরুণের মাইনে অনুপের থেকে কত কম? তাহলে দেখো 100 টাকায় কত বেশি? অনুপের মাইনে 30 টাকা বেশি, অর্থাৎ 130-এ কত কমের? 100 টাকা হচ্ছে কম, 130 টাকা কম। বরুণের মাইনে অনুপের থেকে 30 টাকা কম, ঠিক আছে? কতর মধ্যে 30 টাকা কম? 130-এর মধ্যে 30 টাকা কম। তাহলে সেটার যদি পার্সেন্টেজ করি তাহলে হবে হচ্ছে কত হবে? 300/13%। সেটা করলে দাঁড়ায় হচ্ছে 23 সরি, এখানে দেখো 13 দিয়ে হচ্ছে 13 দুগুণে 26, 40 থাকছে, 3 তেরায় 39, তাহলে 1 থাকছে, 1 নিয়ে দশমিক দিয়ে 0, 23 দশমিক সামথিং আসবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে অপশান সিতে আছে 23.07। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে একটি সারিতে 15টি চেয়ার আছে, পি এর অবস্থান মাঝখানে ডান দিক থেকে গোনা হলো, কিউ এর অবস্থান 12তম স্থানে, পি এবং কিউ এর মাঝে কটি চেয়ার আছে? তাহলে 15টা চেয়ার আছে, পি এরকম জায়গায় আছে, এদিকে 7খানা চেয়ার আছে আর এদিকে 7টা চেয়ার আছে। এইবার বলছে ডান দিক থেকে গোনা হচ্ছে, অর্থাৎ এই দিক থেকে গোনা হচ্ছে, এই দিক থেকে গোনা হলে কিউ এর অবস্থান বলছে 12তম, কিউ এর অবস্থান এটা হচ্ছে 12তম হয়ে যাচ্ছে, 12। তাহলে দেখো বলছে যে পি এবং কিউ এর মাঝে কটি চেয়ার আছে? তাহলে পি এর অবস্থান কত? পি এর অবস্থান হচ্ছে 8তম, কারণ এদিকে 7টা আছে পি এর আগে 7, আর এই পি নিয়ে 8, পি এর অবস্থান 8তম, আর কিউ এর অবস্থান হচ্ছে 12তম। তাহলে এদের মাঝে কত আছে? 3জন আছে, কারণ 3জন 8-এর পরে 9, 10, 11, 12, অর্থাৎ 3জন থাকবে এদের মাঝে। অর্থাৎ পি এবং কিউ এর মাঝে বলেছে কটা চেয়ার আছে? 3টি চেয়ার থাকবে। অপশান ডিতে আছে 3, তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, দেখো বলেছে একটি পরিবারে এ বি সি ডি ই এফ এই 6জন সদস্য, এ এবং বি বিবাহিত দম্পতি, ডি সি এর পুত্র, এ ই এর বাবা এবং এফ এর নাতনি, এফ এর স্বামী মারা গেছেন এবং সি এর ভাই, ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছে? তাহলে কি করে বের করবো? দেখো বলেছে এ এবং বি বিবাহিত দম্পতি, তাহলে এরা দুজন হচ্ছে বিবাহিত দম্পতি, অর্থাৎ এদের মধ্যে একজন পুরুষ থাকবে, একজন মহিলা থাকবে। এবার বলছে ডি সি এর পুত্র, ডি এখানে আছে, তাহলে ডি হচ্ছে যেহেতু পুত্র তাহলে ডি হচ্ছে পুরুষ, আর ডি হচ্ছে সি এর পুত্র, সি বলে একজন হচ্ছে এর পুত্র। এইবার দেখো এ ই এর বাবা, তাহলে বাবা, তাহলে এ হচ্ছে পুরুষ, বি হচ্ছে মহিলা, এ হচ্ছে বি এর বাবা, সরি বি এর এ হচ্ছে ই এর বাবা, ই এর বাবা গেল। এইবার বলছে ই হচ্ছে এফ এর নাতনি, তাহলে হচ্ছে নাতনি, তাহলে হচ্ছে মহিলা এবং এফ এর নাতনি, এফ বলে একজন আছে এর নাতনি, অর্থাৎ এবং বলেছে এফ এর স্বামী মারা গেছে, তাহলে এফ ও স্ত্রীলিঙ্গ, অর্থাৎ এফ ও স্ত্রীলিঙ্গ। এইবার বলছে সি এর ভাই, সিটা হচ্ছে এর ভাই, তাহলে সি হচ্ছে পুরুষ সদস্য। তাহলে এইবার বলছে দেখো কি বলছে, কয় পরিবারে কতজন পুরুষ সদস্য আছে? তাহলে কি পেলাম? একজন হচ্ছে ডি পেলাম পুরুষ সদস্য, একজন হচ্ছে সি পেলাম পুরুষ সদস্য, আর একজন হচ্ছে ই পেলাম পুরুষ সদস্য। তাহলে টোটাল মোট কজন? 3জন পুরুষ সদস্য আছে আর 3জন মহিলা সদস্য আছে। তাহলে পুরুষ সদস্য কজন? 3জন। কোথায় আছে? অপশান সিতে আছে 3, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, বলছে যদি CABLE এর সাংকেতিক লিপি হয় XZ YO V, তবে YZXP কার সম্ভাব্য সংকেত লিপি? তাহলে দেখো CABLE কেবল এটাকে কি লিখছে? XZYOV, ঠিক আছে? তাহলে এটা দেখো এখানে যদি লক্ষ্য করি এগুলো সব হচ্ছে বিপরীত ওয়ার্ড। তো সি এর বিপরীতে যদি আমরা এরকমভাবে সাজাই, ABCD করে সাজাই, আর উল্টো দিক থেকে আবার ABCD এইভাবে সাজাতে আসি, তাহলে এর বিপরীতে সবসময় কী পড়ে? জেড পড়ে, সি এর বিপরীতে এক্স পড়ে, ওয়াই এর বিপরীতে কী পড়ে? ওয়াই পড়ে, এল এর বিপরীতে ওয়াই পড়ে, অর্থাৎ অপোজিট ওয়ার্ড। যদি রিভার্স করে সাজাই মানে উল্টো করে সাজাই তাহলে উল্টো দিকে এটা পড়ে। তাহলে YZXP কার সম্ভাবনা? তাহলে ওয়াই এর বিপরীতে কী পড়বে? ওয়াই এর বিপরীতে বি পড়বে, আর জেড এর বিপরীতে এ পড়বে, এক্স এর বিপরীতে কে পড়বে? সি পড়বে, আর পি এর বিপরীতে কী পড়বে? পি এর বিপরীতে পড়বে কে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? ব্যাক, BACK, ব্যাক।
এটা কোথায় আছে? অপশন বিতে আছে, বি এ সি কে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে দেখো, বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:4 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? এখন আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হয়। অর্থাৎ পাইটা যেহেতু ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধের সঙ্গে ব্যাসার্ধ যা হবে ক্ষেত্রফল হচ্ছে তার কী হচ্ছে, ব্যাসার্ধের বর্গের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক হবে। তাহলে দুটো বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ R1 আর R2 যদি এদের অনুপাত 5:4 হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত বলতে পারি? ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে পাই R1 এর স্কোয়ার বাই পাই R2 স্কোয়ার। পাই পাই কেটে যাবে, অর্থাৎ R1 বাই R2। R1 এর স্কোয়ার হচ্ছে 25 আর নিচে 4 এর স্কোয়ার হচ্ছে কত হবে? 16 হবে। অর্থাৎ 25/16 এদের ক্ষেত্রফলের অনুপাত কোথায় আছে? অপশন বিতে আছে 25:16। তাহলে অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। যদি বস্তুটিকে 33.60 টাকায় বিক্রি করা হয় তবে শতকরা লাভের হার কত? এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয় দেখো। বলছে যে 25% লাভ, সবসময় লাভ এই পার্সেন্টেজটা চলে যাও। 25% মানে আমরা জানি কত? 25/100 মানে 1/4। অর্থাৎ কোনো জিনিসকে 4 টাকা যদি সিপি হয় অর্থাৎ ক্রয় মূল্য হয় তাহলে লাভ হয় কত? গেইন হয় কত? 1 টাকা। অর্থাৎ অর্থাৎ 4 টাকার জিনিসকে আমরা কী করছি, সরি, বলছে যে এসপি অর্থাৎ 4 টাকার জিনিসকে বিক্রি করবে কত টাকায়? 1 টাকা লাভ হচ্ছে 5 টাকায়। তাহলে এসপি হচ্ছে, এসপি আর সিপি কী হচ্ছে? এসপি দেখো বিক্রয় মূল্য, সেলিং প্রাইস সেটা হচ্ছে 5 টাকা হলে ক্রয় মূল্য কত? 4 টাকা। এবার তাহলে বিক্রয় মূল্য আমাদের কত বলেছে? কত টাকায় বিক্রি করেছে? 30 টাকায় বিক্রি করেছে। তাহলে 30 টাকায় বিক্রি করলে 5 এর হচ্ছে 6 গুণ, তাহলে এরও 6 গুণ হবে, 4 × 6 24 টাকা হবে। ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য এই ক্রয় মূল্য হচ্ছে 24 টাকা বস্তুটার। এবার বলছে বস্তুটির ক্রয় মূল্য যেহেতু আমরা 24 টাকা পেয়ে গেলাম, এবার বলছে বস্তুটিকে 33.60 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হবে? তাহলে দেখো 33.60 টাকায় বিক্রি করেছে, এখান থেকে 24 টাকা বাদ দাও। বাদ দিলে কত পাবে? 4 আর কয় 13, 4 আর কত হবে? 9, 9 13 হাতে 9.60 টাকা। ঠিক আছে? তাহলে লাভের পরিমাণ কত হচ্ছে? 9.60 টাকা। কত টাকার মধ্যে? 24 টাকার মধ্যে। একে পার্সেন্টেজ করো 100%। তাহলে নিচেই নিয়ে নাও দশমিক তুলে 100, 24 দিয়ে এটাকে কাটলে 4 × 24 = 96। তাহলে 40, 100 কেটে যাবে, তাহলে কত হচ্ছে? 40%। তাহলে বস্তুটিকে যদি 33.60 টাকায় 60 টাকায় বিক্রি করি তাহলে লাভের পরিমাণ কত হচ্ছে? 40% বা 40%। অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা বলেছে যে 17 × 200 সংখ্যাটিকে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে। এখন আমরা জানি 17 মানে কত? 17 মানে হচ্ছে 18 - 1। ঠিক আছে? অর্থাৎ 18 থেকে 1 বাদ দিলে 17 হয়। তাহলে আমরা বলতে পারি একটা সূত্র আছে আমাদের যে 17কে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার থিওরেম যেটা আছে সেটার সাহায্যে আমরা বলতে পারি যে এর রিমাইন্ডার অবশিষ্ট থাকবে -1। ঠিক আছে? বলতে পারি যে 17 = -1, সরি, -1 মডিউলো 18, 18 দিয়ে ভাগ করছে যখন 17কে, তখন আমাদের অবশিষ্ট -1 থাকছে। তাহলে এবার দেখো 17-র মাথায় কত আছে? 17-র মাথায় আছে 200। তাহলে এর মাথায় যদি 200 করি তাহলে এই পুরোটার মাথায় আমাদের 200 হয়ে যাবে। 200 হলে -1 200 হবে। আর মডিউলো 18 সেটা 18ই থেকে যাবে, কারণ এটা হচ্ছে জোর হয়ে যাচ্ছে। এটা 18 দিয়ে ভাগ করা হচ্ছে যেহেতু। তাহলে 17 × 200 এটাকে যদি ভাগ করি 18 দিয়ে তাহলে আমাদের অবশিষ্ট থাকবে কত? মানে রিমাইন্ডার থাকবে কত? -1 যেটা থাকছে সেটার মাথায় 200 পাওয়ার হয়ে যাবে। যেহেতু 200টা একটা জোড় সংখ্যা আর -1 এর মাথায় হচ্ছে 200 হচ্ছে, তাহলে এটা ইভেন নাম্বার হবে। সেটা করলে কত হবে? সেটা করলে দাঁড়াবে হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি 17 × 200 এই সংখ্যাটিকে যদি 18 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 1। অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কী বলেছে? বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 3:2 এবং 5:3। আয় এর অনুপাত 3:2 এবং 5:3 হলো তাদের ব্যয়ের অনুপাত। অর্থাৎ আয়ের অনুপাতটা কত? 3:2 এবং বলছে যে ব্যয়ের অনুপাতটা কত? 5:3 হলে তাদের প্রত্যেকে যদি 1,000 টাকা করে জমায় তাহলে বি এর আয় কত? আমাদের একটা সূত্র আছে এখানে, যে যদি আমাদের আয়ের অনুপাত A:B আর ব্যয়ের অনুপাত যদি কী হচ্ছে C:D হয় এবং প্রত্যেকে যদি X টাকা করে সঞ্চয় করে তাহলে এদের আয় হচ্ছে, প্রথম জনের আয় হবে হচ্ছে A × X × C - D/AC - BD এরকম। আর দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় জনের আয় হবে BX × C - D/AC - BD। এটা এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই করতে পারি, বা অন্যভাবেও করা যায়, এটা অন্য মেথডে। তাহলে দেখো এখানে আয়ের পরিমাণ হচ্ছে 3:2, তাহলে কত? বি এর আয় বলেছে, তাহলে এইটার ক্ষেত্রে হবে বি এর আয়ের পরিমাণ ভাগ কত? 2 ভাগ। তাহলে 2 × X মানে হচ্ছে 1000 টাকা করে সেভ করছে। C - D এটা 5 - 3 করো,
আর নিচে কত হচ্ছে এসি মাইনাস বিডি। এসি মানে এখানে হচ্ছে 3:2 আর 5:2, তাহলে এটা যদি করে 3 দুগুণে 6, 5:3, 3 তিরিখে 9 আর 5 দুগুণে 10, তাহলে এদের ডিফারেন্স করলে কত আসবে? 1 আসবে। ঠিক আছে, 10 মাইনাস 9 মানে 1 আসবে। তাহলে এটা করলে দাঁড়াচ্ছে এখান থেকে 2 পাবো আমি, 2 দুগুণে 4 ইন্টু 100 মানে 4000 টাকা। বি এর আয় কত হচ্ছে? 4000 টাকা। কোথায় আছে? অপশন বিতে আছে 4000। তাহলে অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বা এটাকে আমি অন্যভাবেও করতে পারি। ধরো যে আমরা প্রথমে ধরে নিলাম যে এ ও বি এর আয়ের অনুপাত হচ্ছে 3x আর 2x, এত টাকা করে আয় করে। এবার বলছে তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 5y, সরি ব্যয়ের অনুপাতটা লিখতে হবে না। এবার প্রত্যেকে 1000 টাকা করে জমায়, তাহলে এদের ব্যয় কত হবে? যে টাকা জমাচ্ছে, 3x টাকা তো আয় করছে, তার থেকে হচ্ছে 1000 টাকা যে প্রত্যেকে সঞ্চয় করছে 1000 টাকা, তাহলে 3x এর থেকে এই 1000 টাকা যদি বাদ দিই, ঠিক আছে, আর 2x থেকে যদি 1000 টাকা বাদ দিই, তাহলে এইটা হলো ব্যয়ের অনুপাত হবে। এই অনুপাতটা হচ্ছে 5:3। এখান থেকেও তুমি x এর মান বের করতে পারবে। এখান থেকে দেখো 3 তিরিখে 9x আর 5 দুগুণে 10x, তার মানে এখানে দাঁড়াবে হচ্ছে একটা x থাকবে। আর এখান থেকে 5000 হবে বিয়োগ 3000, 5000 বিয়োগ 3000 মানে হচ্ছে 2000, x ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 2000। তাহলে বি এর আয় কত ধরেছিলাম? 2x, তাহলে 2x ইন্টু 2000 মানে 4000 টাকা। সেখান থেকেও আমরা বলতে পারছি যে অ্যান্সার হচ্ছে বি। বি এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 1500 এর সঙ্গে যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো আমাদের যে 1500 আছে এটাকে আমরা সবার প্রথমে ভাঙাই। এটা কত হবে? 3 তিরিখে 9, আর এটা হচ্ছে 600, 3-এর ডবল হচ্ছে 6, আর এখানে কত আসবে? এখানে 8 বার নাও। দেখো 8 এটা 64, 4 হাতে 6, 6 এটা 48 হচ্ছে 54, তাহলে এখানে কত থাকছে? 56। অর্থাৎ 56 বেশি থেকে যাচ্ছে, তাহলে 39 ইন্টু 39 করো। 39 ইন্টু 39 করলে এখানে থাকবে হচ্ছে মানে 81-এর 1 হাতে 8, 3 9 27 আর 8 35, 2 9 10 11, তাহলে 1 1 5 কত থাকছে আমাদের? যদি 21, 1500-র সঙ্গে 21 যদি আমি যোগ করি, তাহলে 1521 হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 39-এর বর্গ। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। কি বলেছে? বলেছে একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয় আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে 80 নম্বর পেল। ছাত্রটি কটি প্রশ্নের সঠিক উত্তর করেছিল? আমরা ধরে নিচ্ছি ছাত্রটা খানা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল। মোট প্রশ্ন আছে 100টা, তাহলে ভুল উত্তর করেছিল কটা? 100 মাইনাস এক্স। দেখো খানা সঠিক উত্তর করেছিল, তার জন্য কত হয়? প্রত্যেকটার নাম্বার হচ্ছে 2, তাহলে টোটাল 2 নাম্বার এক্স, 2x নাম্বার সে পেয়েছে। এবার বলছে যে ভুল উত্তর করেছে কত? 100 মাইনাস এক্স এটা, এবং প্রত্যেকটা উত্তরের জন্য -1 করে কাটা গেছে, অর্থাৎ মাইনাস এই নাম্বারটা কাটা যাবে ইন্টু 1 এটা। আর টোটাল আমাদের এটা হচ্ছে তার টোটাল নাম্বার, এইটা হচ্ছে কত? 80 হবে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে করলে পাবো 2x মাইনাস 100 মাইনাসে মাইনাসে প্লাস এক্স সমান সমান 80। তাহলে 2x প্লাস এক্স, এখান থেকে পাবো 3x, আর এই 100টা ওপাশে গেলে হবে 180। তাহলে এখান থেকে x ইকুয়াল টু পাবো কত? 60। তাহলে x এর মান কত? 60। তাহলে আমি কি ধরেছিলাম? x ধরেছিলাম যে সঠিক প্রশ্নের উত্তরের সংখ্যা। ছাত্রটা কটা প্রশ্ন সঠিক উত্তর করেছিল? 60খানা সঠিক উত্তর করেছিল। অপশান বিতে আছে 60। অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল আজকের 2016 সালের কোশ্চেনগুলো। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে এবং তোমরা এখান থেকে কিছুটা উপকার পাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।